হ্যাঁ, ছাত্রছাত্রীরা প্রাণীবিজ্ঞান ক্লাস এই সপ্তাহে মানে এই শিডিউলের দ্বিতীয় ক্লাস। এর আগেও আমরা এই শিডিউলে একটা ক্লাস করে গেছি, জাস্ট আলোচনা শুরু করছিলাম আমরা কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন হতে পারে তার উপর ভিত্তি করে। তো আমরা ওই ধরনের একটা আলোচনা এই ক্লাসও কন্টিনিউ করব। আমরা চাইবো হোল সিলেবাসটার উপর তোমাদেরকে একটু আলোচনা করতে। আর কারণ হচ্ছে অফলাইন ক্লাসে যখন গেলাম গতবারের প্রশ্ন নিয়ে একটু কথা বলছিলাম, একটু কথা বলে কোনো ক্লাসে কথা বলছিলাম, দেখা গেল যে প্রশ্নগুলো যদি বুঝিয়ে দেওয়া যায়, প্রশ্নগুলো যদি ঠিকমতো বুঝে তাহলে তার জন্য আনসার করা খুব সোজা। আর যদি প্রশ্ন না বুঝে তার জানা জিনিসটাও সে ঠিকমতো লিখতে পারছে না। আরেকটা জিনিস আমি আবার বলি তোমাদেরকে, কোনো জায়গায় খালি রাখবে না। তুমি যেটা বুঝো সেটা লিখে দেবে। তুমি তো কিছু পড়ছো, তো এমন না যে তুমি একদম না পড়ে ক্লাসে আসছো, কোনো দিন বই খুলুনি, অথবা এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার কোনো ধরনের ধারণা নয়। এই ধরনের জিনিস তোমাদের কাছে হয় না। কারণ আমরা মনে করি মহসিন কলেজে যারা ভর্তি হয়েছে তারা চিটং বোর্ডের ভালো স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে এবং ভবিষ্যতে তারা খুব ভালো করবে, তারা অনেক দূর যাবে। তো তারা নিজের মতো পড়ছে। কিন্তু পরীক্ষার খাতায় যখন তোমাকে লিখতে হবে তখন তোমাকে একটু বুঝিয়ে লিখতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার প্রশ্নটা আমার কমন আসে নাই, আমি বুঝি না। আরে বাবা, তুমি কিছু বুঝছো তো, তুমি যেটা বুঝছো সেটা লিখে দাও, আমি দেখি তুমি কোন জায়গায় আসো, অর্থাৎ তুমি ওটা কোনোদিন পড়ছো কিনা বা বুঝছো কিনা। তাহলে আমরা তোমাকে বলতে পারবো, ওই ধরনের এটা মার্কিং করে দেবো। তুমি যদি একদম ছেড়ে দিয়ে আসো তাহলে আমরা কেমনে বুঝবো যে তুমি কোন লেভেলে আসো। আজকে আমরা যেটা আলোচনা করব মানব শারীরতত্ত্ব। মানব শারীরতত্ত্বে পরিপাক ও শোষণ। পরিপাক ও শোষণ। স্যার আমরা এখানে কি পড়তে চাই, আমরা আলোচনা করতে আসছি, আমরা পড়াতে আসিনি স্যার। এটা মূলত কথা হচ্ছে আমরা আগে পড়িয়েছি, অথবা অনলাইনে তোমাদের এই ক্লাস আরও আছে, ওই ক্লাসগুলো দেখতে পারো। হ্যাঁ, অথবা তোমরা নিজেরা পড়তে পারো, অথবা ভাষায় যারা সাহায্য নিচ্ছ, যে কোনো কারো সাহায্য নিচ্ছ, সে কোনো কারো সাহায্য নিয়ে জিনিসটা বুঝতেছো। তো আমরা এখানে আলোচনা করব মূলত এই চ্যাপ্টারটা থেকে, চ্যাপ্টারে কি কি জিনিস তোমাকে পড়তে হয়, লার্নিং আউটকামে কি আছে, লার্নিং আউটকামের উপর ভিত্তি করে আমি কোন জায়গা থেকে চাইলে প্রশ্ন করতে পারি। আমরা জাস্ট এই জিনিসগুলো আলোচনা করব। তো তোমরা পরিপাক কি, শোষণ কি, সেটা তোমরা সবাই জানো। শোষণ উপযোগী খাদ্যকে শোষণ উপযোগী করাটাকে বলা হচ্ছে পরিপাক। শোষিত খাদ্যের মাধ্যমে দেহ গঠন করাকে বলা হয় আত্তীকরণ। স্যার এই ছোটো ছোটো টার্মগুলো যখন দিই কি সেটা যখন বলি তোমরা ছেড়ে দিয়ে আসো। যে গতবারও দেখলাম যে একটা ছোটো কোয়েশ্চেন দিলাম, মুখ কি, তুমি ছেড়ে দিয়ে আসলা। তাহলে তুমি যেটা বুঝো সেটা লিখো, একটা ওয়ার্ড লিখো, দুটো ওয়ার্ড লিখো, একটা লাইন লিখো, দেখি না আমি তুমি কি লিখো। প্রথমে কথা হচ্ছে পরিপাক, তাহলে কি, খাদ্যকে শোষণ উপযোগী করা পরিপাক। শোষিত খাদ্য দ্বারা দেহ গঠন করাকে বলা হয় আত্তীকরণ। পরিপাক, শোষণ আর আত্তীকরণ তিনটাকে মিলে বলা হয় পুষ্টি। পরিপাক, শোষণ আর আত্তীকরণ তিনটাকে মিলে বলা হয় পুষ্টি। এখন পরিপাক হবে, তাহলে আমরা একটু আগে বলছিলাম যেমন হাইড্রার মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হয় এবং বহুকোষীয় পরিপাক হয়। তাহলে এখানে কোথায় পরিপাক হয়, কি পরিপাক হয়? তাহলে আমরা বলতে পারি কোষ, কলা, অঙ্গ, তন্ত্র। আমরা এই চারটা ডেফিনেশন আমাকে জানা থাকতে হবে। অনেকগুলো কোষ মিলে কলা হয়েছে, অনেকগুলো কলা মিলে অঙ্গ হয়েছে, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র হয়েছে। আমরা এখানে শুধু তন্ত্র নিয়ে কথা বলবো। যেহেতু পরিপাকের কাজে যুক্ত, আমরা তাকে বলবো পরিপাক তন্ত্র। এই পরিপাক তন্ত্র তোমাকে পড়তে হবে। পরিপাক তন্ত্র যখন পড়তে যাবে, পরিপাক তন্ত্রের গঠনটা তোমাকে পড়তে হবে, অর্থাৎ সেখানে কি কি জিনিস থাকে, প্রথম থেকে শুরু করে কি কি জিনিস তারা থাকে। মুখগহ্বর, মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদাংশ, মলাশয়, পায়ুছিদ্র। এই যে 9টা জিনিস আমরা বললাম, এই 9টা জিনিস সম্পর্কে তোমার কম বেশি ধারণা থাকতে হবে। সেখানে মুখগহ্বরটা একটু ভালো করে পড়বে, কারণ মুখগহ্বরের মধ্যে 3টে জিনিস আছে। একটা হচ্ছে যে আমার দাঁত, একটা হচ্ছে আমার জিহ্বা, আর একটা হচ্ছে লালা গ্রন্থি। স্যার মুখগহ্বরে আবার বলি, মুখগহ্বরে 3টে জিনিস আছে।
আমার দাঁত, আমার লালা গ্রন্থি, আমার জিহ্বা। এই তিনটার গঠন ভালো করে পড়বে। এদের কাজ কি, কে কীভাবে কাজ করে, তারা কোথায় থাকে, কি করে, এই জিনিসটা দেখবে। এরপরে যখন তুমি আসবে পাকস্থলীতে, কারণ গলবিল আর অন্ননালী তুমি একটু জানা থাকলে হবে। গলবিল, এই যে আমি কথা বলছি, আমার ভোকাল কর্ডটা, যে কর্ডের যে যার মাধ্যমে আমি শব্দ উৎপাদন করছি, সেই জিনিসটা আমার গলবিলে ছিল। এরপরে আসছে অন্ননালী, অন্ননালী পরে আসছে পাকস্থলী। তো পাকস্থলীতে পরিপাক খুব অল্প হয়। গতবার একটা প্রশ্ন করে দিয়েছিলাম, ক্ষুদ্রান্তের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র দাও বা প্রস্থচ্ছেদে চিহ্নিত চিত্র দাও, এরকম একটা প্রশ্ন করা যায়। স্যার তোমরা বলবে যে অনেকে আমাকে এসে দেখাইলো, স্যার এই প্রশ্ন কোথায় পাবো? তো আমি বইতে উল্টে দেখাই দিলাম, স্যার এই ছবিটা, বলে যে ওইটাতে ব্যবহারিকের। স্যার ব্যবহারিকে আছে কিন্তু ওইখানে দিতে পারবো না, এমন তো কোনো কথা নেই। তোমাকে দুটো মিলে তোমার থিওরি ক্লাস, কারণ তুমি পাকস্থলী পড়বে, পাকস্থলী প্রাচীরের কোষগুলো সম্পর্কে জানবে না, কোষীয় স্তরগুলো সম্পর্কে জানবে না, কোন কোষ থেকে তার পাচক রস নিঃসরণ হয় সেটা জানবে না, তাহলে তো হলো না। তাহলে আমাকে ওটা পড়তে হবে। ক্ষুদ্রান্ত কতবার দিয়েছিলাম, ক্ষুদ্রান্তে পরিপাক হয় এবং শোষণ হয়, দুটো জিনিস হয়। ক্ষুদ্রান্তে পরিপাক হয় এবং শোষণ হয়। এই পরিপাক এবং শোষণ জিনিসটা তোমাকে খুব ডিটেলস পড়তে হবে। তার বৃহদাংশ সম্পর্কে তুমি একটু পড়লেও পড়লা, না পড়লেও নাই। তো এই তন্ত্রের মধ্যে একটা হচ্ছে যে পরিপাক, এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম সেটা হচ্ছে পরিপাক নালীর কথা। বাকি যেটা রইল পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থি বলতে মূলত পাচক রস নিঃসরণ করে যারা, তাদেরকে আমরা বলি পরিপাক গ্রন্থি। স্যার এই পাচক রস নিঃসরণকারী গ্রন্থিগুলো বড় বড় গ্রন্থি আছে, যেমন যকৃৎ আছে, অগ্নাশয় আছে, পাকস্থলীর প্রাচীরের কোষ আছে, ক্ষুদ্রান্তের প্রাচীরের কোষ আছে, এরা এককোষী আছে, বহুকোষী আছে, এরা আবার মিশ্র গ্রন্থি আছে, কোনোটা অন্তঃক্ষরা কোনোটা বহিঃক্ষরা। ফলে এই পরিপাক গ্রন্থিগুলো তোমাকে ডিটেলস জানতে হবে। এছাড়া যেটা জানতে হয় সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। স্যার এই অন্তঃক্ষরা গ্রন্থিটা আমরা সিলেবাসে কেন জানি না, এটা রাখে নাই, যে ফলে আমরা এটা ডিটেলস পড়াই নেই। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তোমার যে পরিপাক এবং বিপাক, আমি অনেক জায়গায় স্যার এই প্রশ্নটা মূলত এই বিপাক জিনিসটা আমি অনেক জায়গায় দিয়ে দেখি যে স্টুডেন্টরা বুঝে কিনা। তারা স্টুডেন্ট নয়, আমি স্যারদেরও দেখছি অনেককে পরিপাক এবং বিপাকের মধ্যে অলওয়েজ গুলিয়ে ফেলে। তো আমি এইবার হয়তো আমি চেষ্টা করব বিপাক থেকে একটা প্রশ্ন করে রাখতে, তোমরা কি করো আমি দেখি। স্যার পরিপাকে আর বিপাকে একটু পার্থক্য আছে। পরিপাক মানে খাবারকে শোষণ উপযোগী করা। আমি ওই যে বললাম আত্মীকরণ, দেহ গঠন করা, সেটা বিপাক। তাহলে দেহ গঠন করলো তাহলে দেহ যদি গঠন আমার হয়েই গেল, তাহলে আমার প্রতিনিয়ত খাবারের দরকার কি? প্রতিনিয়ত তো খাবারের দরকার নেই, বা প্রতিনিয়ত আমার অন্য কাজগুলো করার দরকার নেই, দেহ তো গঠন হয়েই গেছে, সো এটা চলতে থাকবে না। স্যার দেহের মধ্যে ভাঙা গড়া আছে, অর্থাৎ আমার দেহ গঠিত হওয়াটাকে যদি আমরা গড়া বলি, আমার দেহ ভাঙছে। এই যে আমি কথা বলছি, আমার শক্তি ক্ষয় হচ্ছে, আমার সেলগুলো তার লাইফ টাইম হারিয়ে ফেলছে, এবং বেশ কিছু সেল আছে যে সেলগুলোর লাইফ টাইম ফিক্সড। আবার আমার এখানে কাজ করতে গিয়ে আমার শরীরে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন সৃষ্টি হচ্ছে। অপ্রয়োজনীয় বলবো না, তখন এটা প্রয়োজন ছিল বলে তৈরি হয়েছে, হরমোনগুলো তৈরি হয়েছে, এগুলোকে দেহ থেকে বের করে দিতে হবে। অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসগুলোকে দেহের বাইরে বের করে দিতে হবে। এটাকে আমরা বলি ভাঙা। যেমন মনে করো আমার লোহিত রক্তকণিকার একটা আয়ুষ্কাল আছে, আমার লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল শেষ হয়ে গেল, সে মারা গেল, নূতন অস্থিমজ্জা থেকে নূতন লোহিত রক্তকণিকা তৈরি হবে, ঠিক আছে, কিন্তু এটাকে স্টোর করে রাখবো কোথায়? স্যার উদ্ভিদের মধ্যে তো এটা স্টোর করার জায়গা থাকে, স্টোর করে রাখে, সে তার দেহ অভ্যন্তরস্থ কোষের মধ্যে যে বড় একটা ভ্যাকুয়েল আছে, সেই ভ্যাকুয়েলের মধ্যে সে বর্জ্য পদার্থটাকে রেখে দেয়। আমরা তো সেটা রাখতে পারি না, আমাদেরকে সেটা বের করে দিতে হয়। এই যে বের করে দেওয়া, এটাকে বলা হচ্ছে অপচিতি। সে প্রথমে যে লোহিত রক্তকণিকা গঠিত হলো সেটা উপচিতি, লোহিত রক্তকণিকা মারা যাওয়ার পর ভেঙে তার দেহ থেকে বের করে দিল, সেটা হচ্ছে অপচিতি। দুটাকে এক হচ্ছে বলা হচ্ছে বিপাক ক্রিয়া। সো এই পরিপাকের সাথে এই বিপাকটা ভালো করে পড়বে।
তোমাদের বইতে দেখবে বিপাক ক্রিয়াটার ডিটেলস আছে, অর্থাৎ কার্বোহাইড্রেটের বিপাক, প্রোটিনের বিপাক, লিপিডের বিপাক, এই তিনটা বিপাক ভালো করে পড়বে। তাইলে আমি আশা করি যে তোমরা এই জিনিসগুলো লিখতে পারবে। আর পরিপাক গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি এই দুটো মিলে বহিঃক্ষরা বা অন্তঃক্ষরা, কোনো কোনো ক্ষেত্রে দেখবে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা। যেমন আমাদের অগ্নাশয়, সে একাধারে বহিঃক্ষরা আবার একাধারে অন্তঃক্ষরা, সে দুটোই। এই ধরনের গ্রন্থিগুলোকে বলা হয় মিশ্র গ্রন্থি। এই গ্রন্থিগুলো পড়বে, তাহলে পড়লে আমি আশা করি এই জায়গা থেকে যে কোনো কোশ্চেন দিলে তুমি লিখতে পারবে। গত আরেকটা কোশ্চেন করে দিয়েছিলাম যে পরিপাকে হরমোনের ভূমিকা, কারণ তোমাকে মানব জীবনের ধারাবাহিক পড়াইতে গিয়া, মানব সাহিত্যটা পড়াইতে গিয়া তা আমাদের যে সিলেবাস সেখানে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা নাই। তোমাদের শর্ট সিলেবাসে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা না থাকাতে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের ডিটেলস পড়ি নাই। কিন্তু স্যার এনজাইম এবং হরমোন তোমাকে পড়তে হবে। তো এনজাইম এবং হরমোন পড়তে হলে তুমি হরমোনটা পড়ছো কি না সেটা দেখার জন্য ইচ্ছা করে আমি লিখে দিয়েছিলাম যে পরিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো। এই দুটো কোশ্চেনের পর যেটা আসে যে গতবার যে জায়গা থেকে কোশ্চেন করিনি, একদম টাচ করিনি, আমরা মাঝে মাঝে করি, সেটা হচ্ছে যে তার স্থূলতা। স্যার এটা স্কুলে পড়ে আসছো, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যেটা এই বিএমআইটা এবার পড়বে। বিএমআই জিনিসটা কি? বিএমআই কত হলে আমি বলি যে আমার দেহ ভালো, আমার গঠনটা ভালো। বিএমআই কম হলে কি হয়, বেশি হলে কি হয়, বিএমআই কেন বাড়ে, বিএমআই কেন কমে, এই ধরনের জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে আমার মনে হয় যে ইয়ে হবে। তাহলে আমরা যদি এটা সামারি করি, এখানে অত কিছু পড়ার দরকার বোধহয় আমার পড়ে না। মূলত স্যার এই পরিপাক গ্রন্থিগুলো যদি তুমি ভালো করে পড়ো, পরিপাক গ্রন্থিগুলো যদি ভালো করে পড়ো এবং এই পরিপাক গ্রন্থিগুলো থেকে কোন জায়গা থেকে কোন এনজাইম নিঃসরণ হচ্ছে, সেই এনজাইম কোন খাবারটাকে ভাঙছে, সেই জিনিস যদি তোমার আয়ত্ত থাকে, তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোশ্চেনের আনসার করতে পারবে। তোমাকে খুব বেশি ওয়ারিড হতে হবে না। তো এটা একটা বড় চ্যাপ্টার, একটু পড়ো। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ইয়ে করবে, এই অফলাইন ক্লাসে যখন আমরা যাব, সেই অফলাইন ক্লাসে আমাদের সাথে কথা বলবে। আর একটা জিনিস, তোমরা তো ফোনে কথা বলো না অথবা কোনো কিছু জিজ্ঞেস করো না, যদি কলেজে আসো, আমরা যখন ডিপার্টমেন্টে থাকি, তোমরা ডিপার্টমেন্টে আসলে আমরা তোমাদের যে কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করবো। যেখানে বুঝো না সেখানে তুমি যে কোনো জায়গা থেকে সাহায্য করতে পারো। বাসায় সাহায্য করার যদি কোনো লোক থাকে সেখান থেকে নিতে পারো। বন্ধুবান্ধবরা যদি সাহায্য করতে চায় বা বন্ধুবান্ধবরা যদি দেখো যে সেটার উপর এক্সপার্ট, সে ভালো পারে, তার থেকে নিতে পারো। না হলে বিভিন্ন বই পড়ে দেখতে পারো। সর্বশেষ যেটা তোমার জন্য সুযোগ রয়ে গেল, আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি ডিপার্টমেন্টে যদি আসো, আমি চেষ্টা করব, আমি বা আমার সহকর্মী যারা ডিপার্টমেন্টে থাকবে তারা তোমাকে যে কোনো ধরনের সাহায্য করে তোমার জিনিসটাকে মেরামত করে দিতে। এই ছাড়া বোধহয় আমার মনে হয় না এই চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন থাকতে পারে। আর এমসিকিউর জন্য তোমরা মোটামুটি একটু যদি রিডিং পড়ে আসো, তাহলে আমার মনে হয় না এমসিকিউতে তোমাদের খুব বেশি সমস্যা হবে। আজকে আমরা দ্বিতীয় যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সংবহন। গতবার সংবহন থেকে কি প্রশ্ন করছি কি এটা কি মনে আছে? তো ঠিক মনে পড়ছে না। প্রথমে সংবহনে রক্ত আর লসিকা, রক্ত এবং লসিকা এই দুটো জিনিস পড়লা। রক্তনালী, আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড। স্যার এই গঠন পড়তে হবে, মাস্ট। হৃৎপিণ্ডের গঠনটা তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ এই হৃৎপিণ্ডের গঠন যদি তুমি না বুঝো তাহলে তুমি কিছুই করতে পারবে না। প্রথমে হচ্ছে রক্ত কি, লসিকা কি সেটা দেখলা। রক্তের যে গঠন, সেখানে প্লাজমা থাকে এবং রক্ত কণিকা থাকে। সেই প্লাজমার উপাদানগুলো সোজা স্যার
তোমরা মনে রাখতে কঠিন করে মনে রাখতে চাও, মুখস্থ করতে চাও, সেই জন্য। স্যার আমাদের শরীরে প্রচুর পানি আছে, সুতরাং প্লাজমার অধিকাংশই পানি। তাহলে কয় স্যার আর কি থাকে? আর থাকে আমি যেটা খাই, আমি যে 6 ধরনের খাবার খাই, সোজাসুজি কথা, আমি যে 6 ধরনের খাবার খাই, এটা আমার মনে হয় ক্লাসের সব স্টুডেন্ট জানে আমি যে 6 ধরনের খাবার খাই, সেই 6 ধরনের খাবারের নাম কি। এই 6 ধরনের খাবার সবগুলাই আমার এখানে থাকে। দ্বিতীয় জিনিস, আমার শরীরে যেটা তৈরি হয়, আমার শরীরে তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয়, হরমোন তৈরি হয়, আর বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। স্যার দেহ গঠনের জন্য যে প্রোটিনটা দরকার, সেই প্রোটিনটা আমার শরীরে তৈরি হয়। আমার অ্যান্টিবডি সেটাও এক ধরনের প্রোটিন, সে আমি প্লাজমা প্রোটিন বলি। প্লাজমা প্রোটিন বললে স্যার হয়তো ওটাও চলে আসে, তুমি অ্যান্টিবডি আলাদা করে বলতে পারো। হরমোন থাকে, হরমোন সেটাও প্রোটিন। আমার শরীরে যা তৈরি হয় সব প্রোটিন। যে খাবারগুলো খায় সেটা থাকে, হরমোন থাকে, অ্যান্টিবডি থাকে, আর প্লাজমা প্রোটিন, বিভিন্ন শরীর গঠনের জন্য প্রয়োজনীয় যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো থাকে। এটা হচ্ছে রক্তরসের কথা। রক্তকণিকার মধ্যে 3 ধরনের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, সেটা পড়লাম। লসিকাতে এসে লসিকা জিনিসটা কি? স্যার একটা কথা মনে রাখবে, রক্তনালীর কৌশিক জালিকা থেকে যে তরলটা বেরিয়ে আসতে পারে সেটাই লসিকা। লসিকা এবং কলা রসের মধ্যে একটা ডিফারেন্স থাকে স্যার। কলার চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে কলা রস, যেটার মধ্যে কলাটা ডুবানো থাকে, ফ্লুইড, অর্থাৎ যে ফ্লুইডের মধ্যে সেলটা থাকে সেটা হচ্ছে কলা রস। এই কলা রসের ফাঁকে ফাঁকে প্রবাহমান যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে লসিকা। এরা যে নালী পথে যায় সেটা হচ্ছে লসিকা নালী, এবং বিভিন্ন জায়গায় অনেকগুলো লসিকা নালী একত্রে যেটা হয় সেটা হচ্ছে লসিকা গ্রন্থি। আমাদের দেহে সবচেয়ে 2টো লসিকা গ্রন্থি আছে, এটা হচ্ছে প্লিহা আর এটা হচ্ছে টনসিল। এই জিনিস দুটো তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে লসিকা গ্রন্থিটা মনে রাখতে পারবে। আর রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, 3টা পার্থক্য দেখবে। এগুলো ইন্টার লেভেলের কোয়েশ্চেন নয় স্যার, স্কুল লেভেলের কোয়েশ্চেন। রক্তনালীকে 3 ভাগে, রক্তনালী 3টা, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। এরপরে যেটা আছে হৃৎপিণ্ড, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না, এটা ক্লাস 8 থেকে তোমাদেরকে আঁকা শিখাইছে। হৃৎপিণ্ডের গঠন তোমাকে জানতে হবে, কয়টা প্রকোষ্ঠ থাকে, কয়টা ভাল্ব থাকে, বাল্বগুলোর অবস্থান কোথায়, কোন বাল্ব কী কাজ করে, এই জিনিসগুলো তোমাকে জানা থাকতে হবে। যদি জানা থাকে তাহলে তুমি লিখতে পারবে। আমার মনে পড়লো গতবার হৃৎপিণ্ডের চিকিৎসা নিয়ে একটা কোয়েশ্চেন করছিলাম, এবং আমার মনে হয় 100% স্টুডেন্ট ওই কোয়েশ্চেনটা আনসার করছে। এরপরে যেটা আমরা আসি হৃৎপিণ্ডের গঠনে পড়ার পর ভালভের সাথে সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডে 4টা বিশেষ ধরনের পেশি থাকে। বিশেষ ধরনের পেশি, এই হৃৎপিণ্ডে বিশেষ ধরনের যে পেশিগুলো থাকে, কি কি? SAN, ABN, বান্ডেল অফিস, পার্কিনজি তন্তু। SAN, ABN, বান্ডেল অফিস, পার্কিনজি তন্তু, এই 4টা পেশি মিলে হৃৎপিণ্ডের কাজটা স্বয়ংক্রিয়ভাবে করে। অর্থাৎ এটা মস্তিষ্কের কোনো নিয়ন্ত্রণ নাই, স্নায়ুতন্ত্র এখানে কোনো ভূমিকা পালন করে না, সে নিজে নিজে করে। বন্ধ হলে স্যার আর চালু হয় না, বন্ধ হলে আর চালু হয় না। বিশেষ ধরনের পেশি, তারা কিভাবে কাজ করে, কোন পেশির কি কাজ, কোন পেশি নষ্ট হলে কোন চিকিৎসা দরকার, এই জায়গাটা একটু দেখবে। সর্বশেষ যেটা আমরা বলবো, আমার হৃৎপিণ্ডের ব্যারো রিফ্লেক্স বা ব্যারো রিসেপ্টর এবং ভলিউম রিসেপ্টর। স্যার হৃৎপিণ্ড থেকে যে রক্তনালীগুলো বের হয়, সেই রক্তনালীর ধমনীর প্রাচীরে কতগুলা সেল একত্রিত হয়ে রিসেপ্টর হিসেবে কাজ করে। তারা আমার রক্তচাপ মাপে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মাপে, অক্সিজেনের পরিমাণ মাপে, পানির পরিমাণ মাপে। এই মেপে এগুলার ভারসাম্যতা রক্ষা করার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ মস্তিষ্ককে নিউজ করে। মস্তিষ্ক সেই অনুযায়ী
বিভিন্ন অঙ্গে খবর পাঠায় যে অমুকটা বেশি হয়েছে, অমুকটা করো, অমুকটা কম হয়েছে, অমুকটা করো। অর্থাৎ পানি বাড়লে বা কমলে, অক্সিজেন বাড়লে বা কমলে, কার্বন ডাইঅক্সাইড বাড়লে বা কমলে, এই নিউজটা যখনই মস্তিষ্কে যায় তখন মস্তিষ্ক সংশ্লিষ্ট স্নায়ু এবং মাসলকে কমান্ড করে সেই জিনিসটাকে প্রতিসাম্যতা আনে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে রিসেপ্টর। 2 ধরনের রিসেপ্টর থাকে, ব্যারো রিসেপ্টর এবং ভলিউম রিসেপ্টর। এই রিসেপ্টরটা তোমরা পড়বে। আচ্ছা, যেটা বলি নাই, এই যে সংবহন, হৃৎপিণ্ডের মাধ্যমে সংবহনটা কয় ধরনের? 4 ধরনের সংবহন আছে। পালমোনারি, সিস্টেমিক, করোনারি। কি? পালমোনারি, সিস্টেমিক, করোনারি, আর এটা হচ্ছে পোর্টাল। এই 4টা সংবহন, অর্থাৎ এই 4 ধরনের সংবহনের মাধ্যমে সে আমার সারা শরীরের সাথে যোগাযোগ রক্ষা করে। প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আসে। দ্যাট ইজ তার এই সংবহন 4টা। কি আমরা যদি আবার বলি, সিস্টেমিক, পালমোনারি, করোনারি, পোর্টাল। তো আমাদের এখানে একটা পোর্টাল থাকে, সেই পোর্টালটা হচ্ছে হেপাটিক পোর্টাল। আবার রুই মাছ পরে আসছো, রুই মাছের সংবহন পড়তে বলছিলাম কিন্তু স্যার রুই মাছের সংবহনে 2টা পোর্টাল থাকে। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল আর একটা হচ্ছে রেনাল পোর্টাল। এমপিপিএ তো পাওয়া যায়, আমাদের এখানে শুধুমাত্র একটা পোর্টাল পাওয়া যায় স্যার। সো এইটুক পড়লে আমার মনে হয় এইবারের মতো স্যার করতে পারবে, কারণ চিকিৎসা যেহেতু গতবার চিকিৎসা থেকে কোয়েশ্চেন করছি, সুতরাং চিকিৎসা থেকে কোয়েশ্চেন করার কোনো সুযোগ আমার নেই। কারণ আমি তোমাদেরকে বলেই দিছিলাম যে এবার যে জায়গা থেকে কোয়েশ্চেন করছি, প্রি টেস্টে আমরা সেই জায়গা থেকে কোয়েশ্চেন করব না। প্রি টেস্টে সেই জায়গা থেকে কোয়েশ্চেন না করলেও আমার চলে, অন্য জায়গা থেকে আমি কোয়েশ্চেন করতে পারি, কিন্তু ফাইনালে তোমার যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করবে। সো পরিপাক, মানব শারীরতত্ত্বের 2টো চ্যাপ্টার নিয়ে আমরা কথা বললাম, পরিপাক এবং শোষণ আর সংবহন। একটু সর্বশেষ আমি একটু এটা ক্লাসের বাইরের কথা, আমার স্টুডেন্টদের জন্য কথা, সেটা তো জানা থাকা তোমাদের দরকার। সেটা হচ্ছে স্যার, তুমি যখন ভর্তি পরীক্ষায় যাবে, তোমাকে স্যার পুরো বইটার উপরে আনসার করতে হবে। তোমার ভর্তি পরীক্ষায় তোমার এই শর্ট সিলেবাস এগুলো নিয়ে তারা মাথা ঘামাবে না। তারা জানতে চাইবে, তুমি যেমন মেডিকেলে যখন তুমি পরীক্ষা দিতে যাও, তখন মেডিকেল স্টুডেন্ট সে স্টুডেন্টকে ভর্তি করাবে যেই স্টুডেন্ট পুরো ইন্টারের বায়োলজিটার উপরে তার একটা ধারণা আছে। যদি ধারণা না থাকে, সে বলবে যে তাকে আমি এখানে এনে কেমনে পড়াবো, কী পড়াবো, সে তোমাকে ভর্তি করাতে রাজি হবে না। সুতরাং শর্ট সিলেবাস হচ্ছে যে তুমি এখানে, আমি আবার বলছি, আমি যে জায়গা থেকে কোশ্চেনে হবে বলছি, সেই জায়গাটা হচ্ছে প্রি টেস্টের জন্য। গতবারের প্রশ্ন, এবারের প্রশ্ন এবং টেস্টের প্রশ্ন মিলে হয়তো আমাদের পুরো সাবটাটা চলে আসবে, সেটা হচ্ছে তোমার ফাইনালের জন্য। সেটা দিয়ে তুমি এসএসসি পাস করতে পারবে, কিন্তু ভর্তি পরীক্ষায় যাওয়ার জন্য স্যার পুরো বইটা তোমাকে পড়ে যেতে হবে। সো যেহেতু অফলাইন ক্লাস হলে হয়তো আমি জিজ্ঞেস করতাম আমরা শর্ট সিলেবাসের বাইরে গিয়ে ডিসকাস করবো কিনা, তোমরা যদি এগ্রি করতে হয়তো শর্ট সিলেবাসের বাইরে গিয়ে ডিসকাস করতাম। কিন্তু যেহেতু অনলাইন ক্লাস, আমি শর্ট সিলেবাসের বাইরে গিয়ে তোমাদের মতামত ছাড়া শর্ট সিলেবাসের বাইরে গিয়ে কোনো ডিসকাসই আমরা যাচ্ছি না। আমরা এই শর্ট সিলেবাসটাকে রিভাইজ করার, বারে রিভিশন করার চেষ্টা করব। যদি অনলাইন ক্লাস রানিং করতে থাকে, আমার চ্যাপ্টারগুলোর কোশ্চেন নিয়ে আলোচনা শেষ হয়ে গেলে আমরা আবার নতুন করে চ্যাপ্টারটা হয়তো পড়াতে থাকবো। তবে সেটা বোধহয় করতে হবে না, কারণ টেস্টের আগেই আমরা তোমাদের ক্লাসগুলো শেষ করব। আজকে এইটুক। আমরা এরপরে আমাদেরকে এখানে আর যে চ্যাপ্টারটা আছে, চলন অঙ্গ চালনা, আর একটা হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। আমরা নেক্সট ক্লাস যদি অনলাইন থাকে, আমরা অনলাইন ক্লাসে ওই 2টো চ্যাপ্টার থেকে কথা বলবো। ওই 2 চ্যাপ্টারের কথা বলে আমরা মোটামুটিভাবে একটু শেষ করব। সো আজকে এখানেই শেষ করছি। আশা করি সবাই সুস্থ থাকবে এবং থাকার জন্য যা যা করা দরকার সব কিছু ঠিকঠাক মতো করবে এবং ভালো থাকবে। সামনে আবার দেখা হবে।